হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের সেকেন্ড ক্লাস হবে। আর আগের ক্লাসে মাত্রা বিশ্লেষণে পর্যন্ত করানো হয়েছিল, কিন্তু আজকে মাত্রা বিশ্লেষণের প্রয়োগ আলোচনা করব। আর এখানে তিনটি প্রয়োগ আছে, সেই প্রত্যেকটা প্রয়োগই দেখবো। এবং এই পরীক্ষায় তোমাদের ফার্স্ট সেমিস্টারে এই প্রয়োগগুলো থেকে কোশ্চেন দেবে। আর কেমন ধরনের কোশ্চেন দেবে ওটা আমি সাথে সাথে আলোচনা করব। তো আমার সাথে থাকো এবং যা যা পড়াবো সেগুলোকে নোট ডাউন করবে ঠিকঠাক করে, খাতার মধ্যে নোট ডাউন করে নাও আমার সাথে সাথে। দেখো, আজকের আমাদের অ্যাকচুয়ালি সেকেন্ড ক্লাস। আর আমাদের টপিক হবে আজকে মাত্রা বিশ্লেষণের প্রয়োগ। তো এর মধ্যে আমরা প্রথম যেটা প্রয়োগ দেখবো, মাত্রার দ্বারা আমরা কি কি করতে পারি, কি কি আমরা ফিজিক্সে অ্যাপ্লাই করব। তো আমাদের প্রথম আমাদের যেটা পয়েন্ট আছে, ধরুন আমরা একে পয়েন্ট করলাম, এর নাম দিলাম সমীকরণে, ফিজিক্সে যেসব সমীকরণগুলো আছে সেগুলো নির্ভুলতা যাচাই। সমীকরণের নির্ভুলতা যাচাই ধরো এটা কোন একটা সমীকরণে ফার্স্ট স্টেপ ভেরিফিকেশন। একটা সমীকরণ আছে ফিজিক্সে, ধরুন একটা কিছু সমীকরণ আছে, ধরো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। আমরা এটা অলরেডি জানি যে এটা ঠিক, কিন্তু আমরা মাত্রা দ্বারা ভেরিফাই করে নিতে পারবো যে এটা ঠিক কিনা। যদি মাত্রার দ্বারা কোনো একটা সমীকরণ ভেরিফাই হয়ে যায় যে হ্যাঁ ঠিক, তাহলে বুঝে নেব সমীকরণটা মানে ঠিক হওয়ার একটা পথে আছে। তখনই বলে দিতে পারবো না যে এটা সম্পূর্ণভাবে ঠিক, এটা বলা যাবে না, কিন্তু ও একটা ঠিক হওয়ার পথে আছে। ঠিক আছে, তাহলে সমীকরণে নির্ভুলতা যাচাই। কেন আমি এরকম কথা বলছি যে ঠিক হওয়ার পথে আছে কিন্তু সম্পূর্ণ ঠিক না, ওটা আমি পরে বলছি, এটা এই টপিকটা শেষে বলছি। নির্ভুলতা যাচাই, ভেরিফাই করব যে সমীকরণ ঠিক না। আর এই ভেরিফিকেশনের জন্য আমরা চেনা জানা সমীকরণ নিয়ে আলোচনা করব। যেমন সব থেকে সোজা আগে সমীকরণটা, যেমন এই সমীকরণটা তোমরা পরিচিত, ভি ইকুয়ালস টু, ক্লাস 9-এ পড়েছো এটা, ইউ প্লাস এটি। যেখানে ভিটাকে ধরা হতো অন্তিম বেগ, ইউকে প্রাথমিক বেগ, এ সমতরণ, টি সময়। এবার এই সমীকরণটা 9-এ পড়ে আসছি, বইতে ছিল। এখন তো ভাববো যে ঠিকই, অবশ্যই এটা ঠিক, আবার কি ভুল আছে। কিন্তু মাত্রা দ্বারাও ভেরিফাই করবো যে হ্যাঁ সমীকরণটা ঠিক। দেখো, এটার জন্য কি করতে হবে, একটা সমীকরণে যতগুলো পদ আছে, যেমন এখানে একটা ভি পদ, এই যে এখানে এখানে দেখো একটা ভি পদ আছে, এখানে ইউ একটা পদ, এই যে এ টি একটা পদ। এই পদগুলোর আমরা এখন মাত্রা বের করবো। প্রথমে দেখো ভি, ভি এর মাত্রা কি হবে? ভি হচ্ছে বেগ, বেগের মাত্রা কি হবে? এল টি মাইনাস ওয়ান। ইউটা কি? ইউটাও বেগ, তাহলে ইউ এর মাত্রাও কি হবে? এল টি মাইনাস ওয়ান। এ টি, প্রথমে এ আছে, প্রথমে এ আছে, এ তো ত্বরণ, ত্বরণের মাত্রা হচ্ছে এল টি এর পাওয়ারে মাইনাস টু। তার সাথে আছে দেখো সময় গুণ আছে, সময়, তাহলে এখানে একটা আরো টি আসলো। তাহলে ফাইনালি আমি এটা পাবো ক্যালকুলেশন করে, এল টি এর পাওয়ারে মাইনাস ওয়ান। তাহলে এবার দেখো এই সমীকরণটাতে লক্ষ্য করো, এই সমীকরণে যতগুলো পদ আছে, তিনটি পদ আছে, ভি ইউ আর এটি, প্রত্যেকটি পদের দেখো মাত্রা সেম, এল টি মাইনাস ওয়ান, এল টি মাইনাস ওয়ান, এল টি মাইনাস ওয়ান। যখন কোনো সমীকরণের সবগুলি পদের মাত্রা সেম হবে, এই যে সেম, এর সাথে সেম, তখন আমরা বলবো সমীকরণটি মাত্রাগত দিক থেকে ঠিক। অর্থাৎ এই উপরে যে সমীকরণটি আছে, এই সমীকরণটি মাত্রাগত দিক থেকে সঠিক। দিক থেকে সঠিক। তাহলে এইভাবে আরো ভেরিফাই করবো, ধরো এটাকে 1 নম্বর দিলাম। চলো সেকেন্ড একটা সমীকরণ দেখবো, সেখানেও দেখাচ্ছি। এবং এটার উপর বেস করে কেমন কোশ্চেন হতে পারে সেটা তো আলোচনা করেই দেবো অবশ্যই। দেখো 2 নম্বর দেখো, এবার এখানে একটু বোঝাবো যে কেন কেন আমি বললাম যে তখন যে আমরা মাত্রা বিশ্লেষণের দ্বারা বলতে পারি যে সমীকরণটা সঠিক হওয়ার পথে আছে, কিন্তু সম্পূর্ণই সঠিক হবে এটা কিন্তু বলা যাবে না। দেখো ওটা আমি বোঝাচ্ছি কেন। এখানে দুটো সমীকরণ লিখবো, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আরেকটি সমীকরণ লিখবো, এস ইকুয়ালস টু ইউটি প্লাস অনলি এটি স্কোয়ার। এবার আমরা দুটো সমীকরণই মাত্রাতে বিচার করব। আরেকটা কথা বলে দিই, এখানকার যে সিম্বলগুলো দেখতে পাচ্ছ, এগুলো 9-এ যে সমীকরণটা পড়েছে ওটারই, যে এসটা কি ছিল? এসটা ছিল দূরত্ব, ইউ তো আগেরটাতে বললাম প্রাথমিক বেগ, টিটা সময়।
এটা কি সমত্বরণ, এখানেও তাই। কিন্তু তোমরা একটা ডিফারেন্স লক্ষ্য করছো, এখানে আছে হাফ, কিন্তু এখানে কোনো হাফ নেই। আর তোমরা এটাও ভালো করে বুঝে গেছো সমীকরণটা দেখে, যে ফার্স্টে যে সমীকরণটা আছে এটা কারেক্ট, এই সমীকরণটা কারেক্ট না, কারণ এখানে হাফ নেই। কিন্তু আমরা মাত্রা বিশ্লেষণ করে দেখো কি দাঁড়ায়। তাহলে এটা হচ্ছে দূরত্ব, দূরত্বের জন্য এর মাত্রা শুধু, মানে দেখো এস এর পাওয়ারে কি আছে, 1 আছে, তো শুধু এল আসবে এখানে। এখানে দেখো ইউটি, মানে এই পদটা, তাহলে ইউ এর জন্য তো বেগ, বেগ হচ্ছে এল টি মাইনাস ওয়ান। আর পরে এখানে কি আছে, সময় গুণ অবস্থা আছে, তাহলে সময় টি আসলো। আচ্ছা, মাত্রার ক্ষেত্রে কোনো ধ্রুবক সংখ্যার আমরা এখানে মাত্রা, মানে ধ্রুবক মানে বলতে চাচ্ছি নাম্বার, কোনো 1 2 3 4 নাম্বার, এগুলোর কোনো মাত্রা হবে না। যেমন এখানে হাফ আছে, তো হাফের কোনো মাত্রা হবে না, এটা মাত্রাহীন। মাত্রা শুধুমাত্র কার হবে, ভৌত রাশি। তো এই হাফের কোনো মাত্রা হবে না, থাকলে কি ত্বরণ, মাত্রা হবে ভৌত রাশি। ত্বরণের মাত্রা কি হবে, এল টি এর পাওয়ারে -2। আচ্ছা, তারপরে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে, হ্যাঁ, এই দেখো তারপরে আছে সময়ের স্কোয়ার, মানে টি এর স্কোয়ার। তুমি ভালো করে বিচার করো, দেখো এখানকার যে টি আর এই যে টি ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকছে শুধু এল। তারপর এখানকার যে টি স্কোয়ার, মানে টি এর পাওয়ারে -2, আর এখানকার টি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, এখানে পড়ে থাকছে এল। তাহলে দেখো এখানে প্রত্যেকটা পদের মাত্রা সেম, এল এল এল। তাহলে মাত্রাগত দিক থেকে তো এটা সঠিক, মাত্রাগত দিক থেকে সঠিক। তাহলে দেখো এমনি তো সমীকরণটা সঠিক, এটা আমরা প্রমাণ 9-এও দেখেছি, বা এর 11 এর পরের যে চ্যাপ্টার আছে মোশন ইন 1D, ওখানেও দেখতে পাবে যে এটা সমীকরণটা এমনিও ঠিক, মাত্রার দিক থেকেও ঠিক ঠিক। এরপর এটাতে চলো, ওটাতে দেখো, দেখো প্রথমটা কি আছে, এস, এস এর জন্য কি হবে এল। এই যে ইউটি, এটার জন্য কি আসছে দেখো এল, ওই যে ওই সাইডে করেছি, বাঁ দিকে করা আছে দেখো। আর এই যে এটি স্কোয়ার, এরও কি মাত্রা আসছে এল, এই যে বের করেছি এটি স্কোয়ার, এই যে এটি স্কোয়ারের জন্য বের করে রেখেছি এই যেখানে। তাহলে এখানেও তো সবগুলো মাত্রা সেম হচ্ছে, প্রত্যেকটা পদের মাত্রা এল এল এল, তাহলে তো এটাও ঠিক। তাহলে কি দাঁড়ালো, দেখো মাত্রাগত দিক থেকে ওই সমীকরণটাও ঠিক, এটাও ঠিক, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট না। অ্যাকচুয়াল কারেক্ট ফর্মটা কি সমীকরণের, এই যে এটা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে কি শিখলাম, মাত্রার ক্ষেত্রে একটা লিমিটেশন, মানে মাত্রা প্রয়োগ করে আমরা এই নিউমেরিক্যাল যে নাম্বারগুলো থাকে 1 2 3 4 5 6 এইসব, বা হাফ, 1/2 3/2 5/2 যাই হবে, এইসব ভগ্নাংশগুলোকে, এগুলোকে নিয়ে আমরা ডিল করি না মাত্রার দিক থেকে। তো এটা একটা লিমিটেশন, তো সেটা দেখেও নিলে। আচ্ছা, এবার কেমন কোশ্চেন আসে এই টপিকটার উপর বেস করে, সেটা একটু আলোচনা করা যাক। কোশ্চেনের ধরনগুলো কেমন হয়, জানো তোমাদের এরকম ভাবে কোশ্চেন দিবে, বললো এফ ইকুয়ালস টু এটি প্লাস বিটি স্কোয়ার, এবং এই সমীকরণে বলে দিল, এভাবে বলে দিল এফটা হচ্ছে বল আর টিটা হচ্ছে সময়। কোশ্চেনে চেয়েছে তাহলে এ বাই বি এর মাত্রা কি হবে, এটা কোশ্চেনে চাইলো, এরকম কোশ্চেন চাইলো। তো প্রথমত দেখো ওরা যে সমীকরণটা সাপ্লাই করেছে, সমীকরণে দেখো সমান সমান আছে, এবং ওরা যে সমীকরণটা সাপ্লাই করবে এটা কি সঠিক, আমাদের ভেবেই নিতে হবে সমীকরণটা সঠিক। আর সমীকরণ সঠিক মানে প্রত্যেকটি পদের মাত্রা সেম হবে, মানে এফটা কি বল, এটা তার মানে এফ এর মাত্রা কি হবে, এফ এর মাত্রা হবে এম এল টি এর পাওয়ারে -2। তাহলে এই যে এটি আছে, এটি, এই এটিরও মাত্রা কি হতে হবে, বলের মাত্রাই হতে হবে, কারণ এই উপরের সমীকরণটা সঠিক। সঠিক জন্য কিভাবে বুঝলাম সঠিক, কোশ্চেনে দিয়েছে ওরা ইকুয়াল দিয়েছে, মানে সঠিক আমি ধরেই নিব। এখানকার প্রত্যেকটি পদের মাত্রা সেম হবে, তাহলে এফ এর মাত্রা যদি এটা হয়, তাহলে এ টি এর মাত্রাও কি সেম ওটাই হবে। অর্থাৎ আমি লিখবো, এ তো আমি রাখলাম, এখানে টি আছে দেখো শুধু টি, টি এর পাওয়ারে 1 আছে এখানে 1, তাহলে এখানে একটা শুধু টি থাকবে। তাহলে এখান থেকে এর মাত্রা বেরিয়ে গেল, তাহলে টিটা এদিকে আসবে, এসে কি হবে, ডিভাইড হবে, তাই না, ডিভাইড হয়ে এটা হয়ে গেল, এটা এটা হলো এর মাত্রা, কত ইজিলি বেরিয়ে গেল। সেম ভাবে দেখো যে এই যে বিটি স্কোয়ার আছে, এই যে বিটি স্কোয়ার, এই বিটি স্কোয়ারের মাত্রাও, মানে আমি লিখলাম এখানে বি, সময়ের স্কোয়ার আছে, তাহলে আমি কি লিখবো, ক্যাপিটাল টি তারপর স্কোয়ার। এই বিটি স্কোয়ারের মাত্রা আর এই যে বলের মাত্রা, এই দুটো সমান হবে, কারণ প্রত্যেকটার মাত্রা সেম, তাহলে এই দুটোর মাত্রাও সেম হবে, এফ আর বিটি স্কোয়ার। তাহলে আমি এখানে কি করবো, বিটি স্কোয়ারের জায়গায় আমি বলের মাত্রা বসিয়ে দেবো এম এল টি এর পাওয়ারে -2। তারপর আমি এটাকে সমাধান করব,
তাহলে এখানে 2 আসলো, সমাধান করো, তাহলে বি এম এল টি এর পাওয়ারে -4 হয়ে যাবে। কিন্তু আমার কোশ্চেনে কি চেয়েছে, আমার কোশ্চেনে চেয়েছে এ বাই বি বের করো, মানে ডিভাইড করতে বলেছে, মানে এ বাই বি এর মাত্রা। তাহলে এ বাই বি, উপরে এ আছে তো এ হচ্ছে এই যে বের করেছো এম এল টি এর পাওয়ারে -3, ঠিক আছে। এর যেটা আছে এম এল টি এর পাওয়ারে -3, এটাকে লেখো। আর নিচে বি, বি যে উপরে বের করেছো বি, সেটা কি আছে এম এল টি এর পাওয়ারে -4, কিছু ক্যান্সেল যাবে, এটা এটা ক্যান্সেল যাবে, এল এল ক্যান্সেল যাবে, হ্যাঁ এখানে -3, এখানে -4, ওই তো, তাহলে এটাতে এটা ক্যান্সেল যাবে, টি এর পাওয়ারে -1, মানে আলটিমেটলি টি আসবে। টিটা কি আসলো ভিশনে, দেখে নিয়ে চেক করি, হ্যাঁ আসে। তো অ্যান্সার হলো কি টি, মানে এ বাই বি এর মাত্রাটা কি হচ্ছে সময়ের মাত্রার সাথে ইকুয়াল, এবং মানে সময়ের এক ঘাতের সাথে, টি এর পাওয়ারে 1 আছে। তো এরকম কোশ্চিন থাকতে পারে। তাহলে কোশ্চিনটা সলভ করার টেকনিকটা কি, কোশ্চিনটাকে ফোকাস করো না, টেকনিকটাকে ফোকাস করো এবং কোশ্চিনটাকে চেনো, যে হচ্ছে এরকম সমীকরণ থাকলে প্রত্যেকটি পদের মাত্রা আমরা সেম করব। এ দেখো সেম করেছি, প্রথমটার সাথে এটা আর শেষেরটার সাথে এফ এর মাত্রা, তারপর ওখান থেকে যোগ বিয়োগ ভাগ গুণ যা করার করতে হবে করে টোরে নিয়ে তোমরা মাত্রা বের করবে। এটা গেল। আরেকটা কোশ্চেন দেখো, তারপর আমরা পরের টপিকে যাবো। এরকম কোশ্চেন থাকতে পারে, সাপোজ বললো একটা মন থেকে বানাচ্ছি কোশ্চেন, ধরো এটা দিল চাপ, ঠিক আছে ভালো কথা, চাপ দিল, দিয়ে বললো এরকম আছে এ বাই বি মাইনাস টি, বললো এখানে এ আর বি এর মাত্রা বের করো, ঠিক আছে লিখে দিই, এ ও বি এর মাত্রা কি হবে, কোশ্চেন করলো। এই কোশ্চেনটা সলভ করার আগে একটা জিনিসের গুরুত্ব দাও, এটা নয় বুঝলাম ঠিক আছে এটা চাপ, তাহলে এখানে মাঝখানে সমান সমান দেখতে পাচ্ছ, তার মানে ডান দিকে যে পথটা আছে এই পুরোটার মাত্রা আর বাঁ দিকে যে চাপ আছে এর মাত্রা সেম হবে, আর মাঝখানে সমান সমান আছে, সমান সমান থাকলে প্রত্যেকটি পদের মাত্রা কি হবে সেম হবে। কিন্তু এই সমীকরণটার মধ্যে এই যে দেখো নিচের এই টার্মটা বি মাইনাস টি, এটাকে একটু ফোকাস করো। আচ্ছা আগে তোমরা বলো এরকম তো কখনো সম্ভব কিনা, ধরো আমাকে বললো কেউ 10 কেজি আছে, তার থেকে 10 মিনিট বাদ দাও, এটা তো কোনোদিনও সম্ভবই না। কেজিটা ভর, মিনিটটা সময়, তাহলে ভর থেকে সময় কখনো বিয়োগ করা যাবে না বা যোগও করা যাবে না। হ্যাঁ এরকম হতে পারে গুণ আর ভাগ করা সম্ভব হতে পারে, যে গুণ আর ভাগ, মানে আলাদা আলাদা ভৌত রাশির মধ্যে গুণ ভাগটা করা যাবে, কিন্তু আলাদা আলাদা ভৌত রাশির মধ্যে আমরা এরকম এই যে ভরের সাথে সময় যোগ বিয়োগ করতে পারবো না, এরকম যোগ বিয়োগ করতে পারবো না, এটা টোটালি ভুল। কিন্তু যদি এরকম বলে 10 কেজি থেকে 3 কেজি বাদ দাও তো, তাহলে একদম পারফেক্ট, অ্যান্সার আসবে 7 কেজি, একদম পারফেক্ট। তাহলে এখানে ওরা দেখো নিচে দিয়ে রাখছে কত বি মাইনাস টি, তাহলে টিটা তো সময়, টিটা তো সময়, ওরা বলেছে ধরো টিটা সময়, আমি এখানে বলে দিলাম টি হচ্ছে সময়। আচ্ছা এখানে ছোট টি থাকতে পারে, আমি ক্যাপিটাল টি না ছোট টি করে দিলাম, টিটা সময়। তাহলে টি যদি সময় হয় তাহলে বিটাকেও সময় হবে, সময় হতে হবে তবেই তো বিয়োগটা সম্ভব, তাছাড়া বিয়োগ তো হবেই না, তাছাড়া উপরের মতো হয়ে যাবে, এটা আলাদা এটা আলাদা। তাহলে টিটা সময় হলে বিটাকেও সময় হতে হবে, অর্থাৎ বি এর মাত্রাও হবে যা টি এর মাত্রা সেটাই হবে। যদি সাপোজ এখানে ধরো এখানে, আচ্ছা এটা লিখে নিই, এখানে তাহলে বি এর মাত্রা কি হবে টি, কিন্তু যদি এরকম থাকতো সাপোজ এরকম আছে বি মাইনাস টি স্কোয়ার, মানে সময়ের স্কোয়ার আছে, তাহলে বি এর মাত্রাটাও হবে সময়ের মাত্রা স্কোয়ার, সেম মাত্রা হতে হবে, এদেরও সেম মাত্রা হতে হবে, তবেই বিয়োগ বা যোগ সম্ভব। যাই হোক আমার এখানে অ্যান্সার হবে এটা, এটা কারণ আমার কোশ্চেনে শুধু টি বলা আছে, এটা অ্যান্সার। এবার দেখো এটা আছে এ, এটা সম্পর্কে আসি, তাহলে কি শিখলাম, বাঁদিকে আছে চাপ, বাঁদিকে চাপ, তো চাপের মাত্রা কি হবে এম, এগুলো আমি আগের ক্লাসে বলে দিয়েছি, এগুলো বেসিকগুলো, এগুলো তো মনে রাখতেই হবে। হ্যাঁ এটা চাপের মাত্রা, আর উপরে আছে দেখো এ। এবার এখানে আর একটা জিনিস শোনো, এবার অনেকে বলবে এটাও তাহলে সময় হলো টি, এটাও তাহলে টি, টি টি বিয়োগ করে 0 হয়ে গেল, তা না, মাত্রার ক্ষেত্রে কি হবে, মাত্রার ক্ষেত্রে এরকম যদি থাকে ধরো এটাও সময়, এটাও সময়, বিয়োগ করলে আমরা সময়ই পাবো, মাত্রার দিক থেকে বিচার করছি। আর যদি কোনো এরকম থাকে টি প্লাস টি, আমরা মাত্রার দিক থেকে শুধু টি লিখবো, এরকম টু টি ওটা লিখবো না, এই টুটার কোনো এখানে রোল নেই, এই টুটার কোনো ভূমিকা নেই,
শুধু টি। তাহলে ওরকম ভাবে নিচে আলটিমেটলি কি সময় থাকছে, বিটাও সময়। এই কি হয়ে যায় মাঝে মধ্যে, দাঁড়াও, এর গ্রহ নক্ষত্র দ্বারা কে ঠিক করি আগে। এই ঠিক জায়গায় চল, এই তো অন্যই কিছু মাঝে মধ্যে মানে আমার কথার বাইরে চলে যায়। তো তো এখানে ছিলই না। হুম, ঠিক আছে, হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার দেখো, তাহলে যেটা বলছিলাম, তাহলে বিটাও সময় টিটাও সময়, তো আলটিমেটলি নিচেটা সময়ই হবে। তো সেই সময়টা হচ্ছে আমি টি দিয়ে প্রকাশ করি। ব্যাস, এখান থেকে এর মাত্রা বেরিয়ে যাবে, কি হবে, এই টিটাও দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে এম এল ইনভার্স টি এর পাওয়ারে -1 হয়ে গেল অ্যান্সার। তো এই জাতীয় কোশ্চেনগুলো থাকতে পারে এই টপিকটার উপর। এটা গেলো মাত্রা বিশ্লেষণের হচ্ছে প্রথম প্রয়োগ। ঠিক আছে, তাহলে এটা একটা প্রয়োগ শিখলে, এরপরে সেকেন্ড প্রয়োগে চলো। তিনখানা প্রয়োগ আছে। তাহলে এটা সমীকরণে নির্ভুলতা হলো। এবার সেকেন্ড প্রয়োগটা দেখো। সেকেন্ড প্রয়োগটা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা করে নিই এটা। বিভিন্ন, এটা সোজাই আছে, বিভিন্ন, কিন্তু সোজা হলেও যখন আমরা কিছু ওই এসআই সিজিএস, মানে বিভিন্ন একক পদ্ধতি, টপিকটার নাম হচ্ছে বিভিন্ন একক পদ্ধতির মধ্যে সম্পর্ক নির্ণয়। এবার এখানে এসআই সিজিএস একক পদ্ধতি আমাদের খুব পরিচিত। আমি তোমাদের দুটো কোশ্চেন করাবো, একটা তো বোঝানোর জন্য আমি সহজ একটা উদাহরণ নিব, তারপর পরীক্ষায় কেমন কোশ্চেন আসে সেটা একটা আলোচনা করবো। দেখো, বিভিন্ন একক পদ্ধতির মধ্যে সম্পর্ক নির্ণয়। কিরকম সম্পর্ক, যেমন আমরা জানি না যে 1 মিটার সমান সমান কত, 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার, মিটার তো আমরা কিসে নেই, হচ্ছে এসআইতে। আর 100 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার কিসে নেই আমরা, সিজিএস এ। তাহলে এখানে এসআই আর সিজিএস এর মধ্যে একটা সম্পর্ক আছে, যে 1 মিটার মানে 100 সেন্টিমিটার হবে। তো ওরকম আমরা বিভিন্ন একক পদ্ধতির মধ্যে সম্পর্ক দেখব। এইটা আমরা একটা উদাহরণ নিয়ে বোঝার চেষ্টা করব, সহজ হবে। দেখো, আমরা পড়েছি যে 1 নিউটন, যেটা এসআইতে লেখা হয়, সমান সমান 10-এর মাথায় থাকে 5, 10⁵ ডাইন। এবং এই ডাইনটা অ্যাকচুয়ালি সিজিএস এ বোঝানো হয়, সিজিএস এ। তাহলে নিউটনটা এসআইতে, ডাইনটা হচ্ছে সিজিএস এ। তাহলে এখানে এখানে কি দুটো পদ্ধতি, এটা একটা একক পদ্ধতি এসআই, এটা আর একটা একক পদ্ধতি সিজিএস। এদের মধ্যে দেখো একটা সম্পর্ক স্থাপন হলো, নিউটন আর ডাইনের মধ্যে একটা সম্পর্ক কি, যে 1 নিউটন মানে 10⁵টা। তো সম্পর্কটা কি, 10⁵ এখানকার 1-এর সাথে ইকুয়াল। এই যে ভ্যালুগুলো, এখানকার 1, ওখানকার 10⁵, এই সম্পর্কগুলো বের করতে হবে। আর সেটা বের করার টেকনিকটা এরকম। টেকনিকটা আসার আগে একটা লক্ষ্য করো, দেখো সামনে থাকছে কি একটা নিউমেরিক্যাল ভ্যালু, তারপরে থাকছে ভৌত রাশিটাকে রিপ্রেজেন্ট করছে এরকম একটা একক। ওখানেও তাই, একটা নিউমেরিক্যাল ভ্যালু, একটা নাম্বার, তারপরে থাকছে ভৌত রাশিকে প্রকাশ করার জন্য একটা একক। ওই জন্য আমরা এই এই ধরনের যখন প্রবলেমস থাকে, আমি দেখো এটা প্রুফ করে দিব যে 1 নিউটন মানে এতই ডাইন হয়, সেটা প্রুফ করে দেবো। কিন্তু সেটা লেখার আগে এই জিনিসটা একটু চেনো। দেখো n1, তারপরে এখানে লিখতে হবে ভৌত রাশির মাত্রা। আমি বক্স করে লিখছি আগে, তারপর বুঝাবো। ভৌত রাশির মাত্রা, এখানে আমি 1 দিলাম, বা 1 বা যে পদ্ধতিটা থাকবে, যদি আমি এসআই পদ্ধতি নিয়ে কাজ করি তো এসআইটাকে আমি 1 দিয়ে রিপ্রেজেন্ট করবো, ইকুয়ালস টু n2, তারপর আবার ভৌত রাশির মাত্রা, কিন্তু ওটা অন্য পদ্ধতি, মানে এখানে উপরে যেমন আছে সিজিএস, ভৌত রাশির মাত্রা, ধরো 2 দিলাম। জিনিসটা বুঝো, এখানে যেটা n1, মানে এখানে যেটা n1, এখানে সেটা 1, এখানে যেটা n2, এখানে সেটা 10⁵। এখানে যেটা নিউটনকে প্রকাশ করছে, নিউটন বলকে প্রকাশ করছে, বল, এইখানে দেখো সেটা ভৌত রাশির মাত্রা, কিন্তু নিউটনটা এসআইতে, সেটা সেই এসআইটা, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে বোঝাচ্ছে। আর এদিকে যেটা আছে এটা সিজিএস তে বোঝাচ্ছে, ওই যেটা সিজিএস ওকে আমি 2 দিয়ে রিপ্রেজেন্ট করেছি, আর যেটা এসআই তাকে আমি 1 দিয়ে রিপ্রেজেন্ট করেছি। এবার কি হবে, দেখো এখানে আমরা কি কাদের মধ্যে সম্পর্ক দেখছি, বল, হ্যাঁ এটা জানতে হবে। তুমি যে ভৌত রাশির হচ্ছে তুমি সম্পর্কটা বের করবে, যেমন আমি এখানে বলের ক্ষেত্রে দেখছি, তো বলের মাত্রাটা জানতে হবে। যেমন দেখো আমি এখানে লিখবো বলের মাত্রা, ফার্স্ট ক্লাসে করা আছে,
তাড়াতাড়ি ওটাকে রেডি করে তারপর, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার লিঙ্ক, আগের যদি ক্লাসটা না হয় ওটাকে দেখে নাও, দেখে নিয়ে তারপর এই ক্লাসে আসো। তাহলে ভৌত রাশির মাত্রা মানে বলের মাত্রা, এখানে এখানে বল আছে, সেটা মাত্রা কি, এম এল টি এর পাওয়ারে -2, কিন্তু আমি এটা এসআই দিয়ে বোঝাচ্ছি, ওই জন্য আমি সবগুলো নিচে 1 দিচ্ছি, সবগুলো নিচে 1 থাকা মানে এটা এসআই কে রিপ্রেজেন্ট করছে। তারপর থাকছে N2, ওদিকেও বল, কারণ বলের মধ্যেই সম্পর্ক দেখছি, তাহলে এটাও হবে MLT এর পাওয়ারে -2, কিন্তু এখানে আমি 2 দিব, সব 2, 2টা বোঝাচ্ছে সিজিএস কে। এবার ধরো আমাকে কোশ্চেনটা এরকম করেছিল যে 1 নিউটন ইকুয়ালস টু ড্যাশ ডাইন, এটা কোশ্চেন। তার মানে আমাকে এই 10^5টা বের করতে হবে, তার মানে আমাকে N2টা বের করতে হবে। এবার এই N2 বের করার জন্য আমরা দেখো একটা, যেরকম নর্মাল অ্যালজেব্রা করো, যে এটা বের করার জন্য বাকিগুলো ওই পারে ভাগ করে দেবো, ওরকম। তাহলে N2টা বের করার জন্য এই যে টার্মটা আছে, এটা তো ওই পারে ভাগ হয়ে যাবে, অর্থাৎ N1 উপরে থাকছে M1 L1, এখানে মনে জায়গা হবে না, ওতে পরের স্লাইডে যাই, ওটা বেশি বেটার, এটাকে মুছে দিই, এ মুছতে মজাই লাগে। হ্যাঁ, এবার পরের স্লাইড দেখো, মাথায় রাখো N2 বের করতে হবে, আর ওই পারে কি ছিল, উপরে N1 ছিল, M1 L1 T1, তারপরে -2 ছিল, আর N2-র সাথে কি ছিল সেগুলো কি এই পারে নিচে ভাগ হয়ে যাবে, M2 L2 T2 পাওয়ারে -2। দেখো আগের স্লাইডে, দেখো N2 এর সাথে এগুলো 2 ছিল, এগুলো এই পারে ডিভাইড হয়ে গেল, যেটা পরের স্লাইডে করেছি, ডিভাইড করে দিয়েছি। এবার দেখো আসল ব্যাপারটা, N1 এর মান আমি আসি, পরে মান বসাবো, একটা সাজিয়ে নিতে দাও, তাহলে জিনিসটা তোমাদের কাছে আর ভিশনটা ক্লিয়ার হবে। দেখো আমি এইভাবে সবগুলো সাজিয়ে নিচ্ছি, এম গুলোকে সাজালাম, দেখো আমি এল গুলোকে সাজাবো, দেখো টি গুলোকে সাজাচ্ছি, সবগুলোকে আমি সাজালাম। এবার মাথায় রাখো টার্গেটটা কিছু, টার্গেট ছিল আমাকে দেখতে হবে 1 নিউটন মানে কত ডাইন, এটা মাথায় রাখতে হবে। আর নিউটনটা এসআই, যেটা আমরা জানি, আর ডাইনটা সিজিএস। সবসময় কিন্তু এরকম নিউটন ডাইন মানে এসআই সিজিএস দিবে না, হয়তো একটা এসআই দিতে পারে, একটা অন্য কোনো সিস্টেম যেটা আমরা কোনোদিন জানিই না, সেটা সম্পর্কে একটু কিছু ইনফরমেশন দিয়ে দিবে, দিয়ে বলবে সলভ করে বলো। আগে চেনাটা শেখো, তবে একটা অচেনাতে বুঝাবো। তো এবার আমাকে N2 বের করতে হবে। N1টা দেখো কত, N1 মানে আমরা দেখো 1 গুলো আমরা এসআই বলেছি, তো 1 মানে এসআই তে N1 কত, 1 আছে, আমি 1 বসালাম, ভালো কথা। উপরে কি আছে, উপরে আছে ভর, এসআই তে 1 আছে, 1 মানে এসআই, 1 গুলো সব এসআই, 2 গুলো সব সিজিএস। আর পাওয়ারের এই 2টা নিও না, ওটা পাওয়ারের 2, ওর সঙ্গে কোনো ব্যাপার নেই, এগুলো এই চিহ্নগুলোকে গুরুত্ব দাও। তো M1টা হচ্ছে এসআই তে ভর, আর এসআই তে ভর আমরা কত নিই, 1 কেজি। আর M2টা হচ্ছে সিজিএস এ ভর, কারণ আমি 2 দিয়ে সিজিএস গুলোকে বোঝাচ্ছি, আর সিজিএস এ ভর আমরা কি নিই, 1 গ্রাম। হয়ে গেল প্রথমটা। এবার দেখো L1 মানে দৈর্ঘ্য, এসআই তে আমরা দৈর্ঘ্য নিই 1 মিটার, আর সিজিএস এ দৈর্ঘ্য নিই যেটা L2, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার। এবার এখানে একটা ভালো ব্যাপার আছে, এসআই হোক সিজিএস হোক, প্রতি ক্ষেত্রে সময়টা সেকেন্ড নেওয়া হয়, তাহলে এখানেও 1 সেকেন্ড, এখানেও 1 সেকেন্ড, পাওয়ারে -2। তাহলে N2, এই একটাকে আর গুণ করে লেখার দরকার নেই কিছু, ওটাকে হাঁটাও। আচ্ছা 1 কেজি মানে 10^3 গ্রাম, নিচেও গ্রাম আছে। তারপরে উপরে 1 মিটার, যেখানে 1 মিটার আছে, 1 মিটার মানে 10^2 সেন্টিমিটার, মানে 100 সেন্টিমিটার। সময়টাকে লেখার কোনো দরকার নেই, কারণ এগুলো সেকেন্ড সেকেন্ড পুরো ওখানে ভ্যানিশ। তো এখানে গ্রাম গ্রাম ক্যান্সেল হচ্ছে, সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল হচ্ছে, তাহলে দেখো 10^5 পড়ে থাকবে, 10^5, 10^3, 10^2, এখানে গুণ আছে, তো 10^5 চলে আসলো, যে 10^5, 10^5 হবে। তো তোমরা অনেকে বলবে এটা তো জটিলভাবে করার কি আছে, এটা তো আমরা অনেক সহজভাবে করে দিতে পারো। দেখো এটা আমি একটা উদাহরণ দিয়ে বোঝালাম, যাতে আমরা কিভাবে সলভ করি টেকনিকটা শেখালাম। এবার একটা অন্য কোশ্চেন দেখো, তাহলে বুঝতে পারবে যে কেন এটা শেখা দরকার। একটা কোশ্চেন দেখলে বুঝতে পারবে। কোশ্চেনটা এরকম দেখো, আর পরীক্ষায় এই কোশ্চেনগুলোই দিবে, যেটা আমি এখন করাচ্ছি এই টাইপের। তোমাকে বললো যে
একটি পদ্ধতিতে মানে একক পদ্ধতিতে 1 একক দৈর্ঘ্য, ঠিক আছে, মানে একক দৈর্ঘ্য, এভাবে লিখি, একটি একক পদ্ধতি বলেনি কিন্তু SICGS, একটা একক পদ্ধতিতে একক দৈর্ঘ্য সমান সমান 10 মিটার, একক ভর সমান সমান 3 কেজি, 3 নেবো না, ধরো জোড় সংখ্যা নেবো ক্যালকুলেশনের সুবিধার জন্য, আর অন্যভাবে নিচ্ছি, ধরো বললাম 100 কেজি, একটু এরকম 110, 10, 100 এগুলো নিয়ে সুবিধা হয়। আর এখানকার একক সময় বললো ধরে নাও হচ্ছে গিয়ে 2 সেকেন্ডের সময়, এরকম ভাবে কোশ্চেন দিল 2 সেকেন্ডের সময়। এবার বললো তাহলে 100 নিউটন বল এই একক পদ্ধতিতে কত হবে, একক পদ্ধতিতে কত হবে, এটা কোশ্চেন করলো। ভালো করে কোশ্চেনটা বোঝো, ওটা কিন্তু SICGS না, ওটা একটা আননোন একক পদ্ধতি উপরে যেটা দেওয়া আছে। কিন্তু যেমন দেখো আমরা কি জানি যে SI তে 1 মিটার মানে একক মিটার, মানে CGS এ কত 100 সেন্টিমিটার হয়, ওরকম ভাবে ওখানকার একক দৈর্ঘ্য মানে 10 মিটার, একক ভর মানে 100 কেজি, একক সময় মানে 2 সেকেন্ড। তাহলে SI তে যেটা 100 নিউটন, এই পদ্ধতিতে সেটা কত সমান হবে। যেমন একটু আগে শিখলাম যে SI তে 1 নিউটন মানে CGS ওটা 10^5 10^5, ওরকম ভাবে এখানকার এই যে 100 নিউটন যেটা দেওয়া আছে SI তে, এই পদ্ধতিতে কত হবে, যেটা আননোন পদ্ধতি, আমরা জানি না কি নাম টাম হবে, কিছু একটা XYZ নাম হবে, সেখানে কি হবে। একই টেকনিক, যে তোমাকে আগে আইডেন্টিফাই মানে তোমাকে আগে সিলেক্ট করে দিতে হবে যে আমি 1 গুলোকে SI ফলো করব আর 2 গুলোকে ওই আননোন পদ্ধতিটা ফলো করব, যেটা তোমার ইচ্ছা, তুমি চাইলে 1 আননোন দিতে পারো, 2টাকে SI দিতে পারো, ওকে সিলেক্ট করে দাও। তারপর কি আছে, নিউটন, নিউটন মানে বল, তাহলে বলের মাত্রা দিতে হবে। কিন্তু আমি 1 গুলোকে আমি SI ধরেই কাজ করছি, আমি এটাকে SI রাখছি, SI। আর কি জানি যে একটু আগে শিখলাম N1, তারপর হচ্ছে ভৌত রাশির মাত্রা, তারপর N2, তারপর ভৌত রাশির মাত্রা, এখানে ভৌত রাশিটা বল, ওই জন্য আমরা এখানে বলের মাত্রা লিখছি। এটা হচ্ছে সে আননোন পদ্ধতি, যার কিছু একটা নাম হবে XYZ। এবার আমাকে কি বের করতে হবে, N2টা বের করতে হবে, কিন্তু এখানে N1টা কত দিয়েছে, N1 দিয়েছে 100, N1 100, N2 বের করো। চলো করবো এটা, ঠিক আছে, ভালো সাজাও আগে, কোনো তাড়াহুড়ো করবে না, মাথা রাখো কোনো কিছু শেখার আগে অ্যাকুরেসিটাকে জোর দাও, সঠিকভাবে আগে শেখার উপর জোর দিবে, তারপর শিখলে আগে শিখে নিলে সঠিকভাবে, তারপর প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে তারপর স্পিড গেইন করবে, এইভাবে করতে হবে স্টেপগুলো। আর আগে হুড়পাড়ি করবে না, 10-12টা বই কিনে নিবে না, আগে একটা বই ফলো করো, একটা বই দেখে আগে শেখো, তারপর এই নোটসগুলো এগুলো দেখো, আগে আয়ত্ত করো, তারপর আরো বই সলভ করবে। তাহলে N1 দেখো এটা সাজালাম, N2 বের করবো, 2 গুলো ডিভাইড করে দিলাম। এবার পরের স্লাইডে দেখো, ব্যাস এবার মান বসাবো। N1 কত দিয়েছিল, 100 নিউটন, বসিয়ে দিলাম। মনে আছে তো নিয়মটা, 1 গুলোকে মানে M গুলোকে একদিকে করতে হবে, L গুলোকে একদিকে করতে হবে, T গুলোকে একদিকে করতে হবে। এবার দেখো SI তে একক ভর মানে 1 কেজি, কিন্তু M2টা কি ওই আননোন পদ্ধতিতে একক ভর, সেটা কত দিয়েছে দেখো, আননোন পদ্ধতিতে একক ভর দিয়েছে 100 কেজি, মানে 100 কেজি সমান, তাহলে আমাকে M2 এর জায়গায় কি লিখবো, 100 কেজি। L1টা, L1 তে SI, সেটা আমি করে দেবো, কিন্তু দেখো একক আননোন পদ্ধতিতে একক দৈর্ঘ্য মানে 10 মিটার, উপরটা কি SI তো হবে 1 মিটার, কিন্তু আননোন পদ্ধতিতে 10 মিটার। তবে সময়, সময় দেখো SI তে 1 সেকেন্ড, কিন্তু আননোন পদ্ধতিতে বলেছে 2 সেকেন্ড। ব্যাস এবার হচ্ছে ক্যালকুলেশন করতে হবে, এই যে কেজি কেজি কেটে গেল, তাহলে 100 ইন্টু 1/100 ইন্টু 1/10
মিটার মিটার কেটে গেল। আচ্ছা, সেকেন্ড সেকেন্ড কাটবে, ভালো কথা, কিন্তু এটা ব্যাপারটা এরকম যে 1/2 পাওয়ারে -2 আছে, তো এই 100 কেটে যাবে, তাহলে 1/10, ওটা হয়ে যাবে কি 2 এর পাওয়ারে 2, মানে 2 এর পাওয়ারে 2 মানে কি 4/10 মানে 0.4। অর্থাৎ কি দাঁড়াচ্ছে যে 100 নিউটন মানে মানে এসআইতে যেটা 100 নিউটন, ওই পদ্ধতিতে যেটা আননোন পদ্ধতি ওখানকার 0.4 ওখানকার একক হবে যেটা, সে তার সাথে সমান। 0.4 ওখানকার ওই আননোন পদ্ধতির একক যেটা, যেমন এখানে নিউটন বলে ওখানে একটা কিছু নাম হবে ওদের, তো 0.4 এর সাথে সমান, এরকম কোশ্চেন থাকবে। ক্যালকুলেশনটা দেখে নিতে হবে, একবার দেখে নিয়ে চেক করে নিই। 100 10, সময়টা তো 2 দিয়েছিল, 2 সেকেন্ড, ভেরি গুড, 100 আছে। তাহলে সেকেন্ড ক্যান্সেল হলো, 2টা পড়ে গেল, হ্যাঁ 2/2 4.4, হ্যাঁ ঠিক আছে। তো এই গেল আরেকটা প্রয়োগ, লাস্ট 3 নম্বর প্রয়োগটা আছে, ওটা করে দিই। দেখো 3 নম্বর প্রয়োগ, বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক নির্ণয়। এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, এগুলো থেকেই কোশ্চেন দেবে, বা বিশেষ কম্পিটিটিভ এক্সামগুলোতে এগুলো থেকেই বেশি দেয়। বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক নির্ণয়। আচ্ছা, এইবার দেখো ভৌত রাশির মধ্যে সম্পর্ক নির্ণয় বলতে আমি উদাহরণ দিয়ে বুঝি, উদাহরণ দিয়ে আগে বুঝবো, এগুলো জিনিস সুবিধা হয়। সরল দোলক বলে হয়, মানে ধরো এটা একটা সাপোর্ট, মানে ধরো ছাদ, ছাদ থেকে একটা এরকম ভাবে একটা অপসার্য দড়ি বা সুতো আছে, সেই সুতোর মাথায় একটা বিন্দু ভর, মানে ধরো একটা বস্তুকে ঝুলিয়ে দিলাম, একটা বস্তুকে ঝুলিয়ে দিলাম, এবার বস্তুটা ধরে দুলছে, তো সরল দোলক এটা ধরলাম, সরল দোলক দুলছে, এদিকে যাচ্ছে একবার, ওইদিকে আসছে, টু অ্যান্ড ফ্রো মোশন এভাবে যাচ্ছে। তো এর দোলনকাল যেটা হয়, দোলনকাল, দোলনকাল মানে কি, এই যে এটাকে বলে বব, এই যে গোলাকার বস্তু দেখতে হচ্ছে একে বলে বব। এই ববটা এই জায়গা থেকে শুরু করে এদিকে আসতে, আবার ওই আগের জায়গাতে ফিরে যেতে যত সময় নেবে, অর্থাৎ একবার সম্পূর্ণ দোলন হতে যত সময় নেবে তাকে আমরা বলবো দোলনকাল। এবং এই দোলনকালের ফর্মুলা হচ্ছে দেখো এটা, টি ইকুয়ালস টু 2π√L/জি, যেখানে ছোট জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এসআইতে যার মান 9.8 পৃথিবীতে, আর এলটা হচ্ছে বলে কার্যকর দৈর্ঘ্য। কার কার্যকর দৈর্ঘ্য? এই সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য। কার্যকর দৈর্ঘ্য মানে কি, এই সুতোর যে দৈর্ঘ্য, সুতোর দৈর্ঘ্য, আর এই যে ববটা আছে ববটার যে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর সুতোর দৈর্ঘ্য, এই টোটালটা নিয়ে দৈর্ঘ্য। তো সিম্পল ভাবে বলো সরল দোলকের দৈর্ঘ্য, ঠিক আছে, আপাতত সরল দোলকের দৈর্ঘ্য। তো এইটা হচ্ছে একটা সরল দোলকের দোলনকালের ফর্মুলা, মানে সময় বের করার ফর্মুলা। এবার কথাটা হচ্ছে দেখো এখানে একটা ভৌত রাশি কি টি, সময়, আরেকটা ভৌত রাশি কি দৈর্ঘ্য, আরেকটা ভৌত রাশি কি অভিকর্ষ ত্বরণ। দেখো তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, কি সম্পর্ক আছে, টি এর সাথে এল, এল এর একটা সম্পর্ক সমানুপাতিক, অবশ্যই রুট আছে, রুট, টি এর সাথে জি এর একটা সম্পর্ক আছে। তো এরকম সম্পর্কগুলো আমরা বের করব মাত্রার মাধ্যমে, মানে তোমাদের কোশ্চেনটা এরকম দিবে, ধরো এই উপরে ফর্মুলাটা কোশ্চেন আকারে করলাম, বলে এরকম একটি সরল দোলকের সময় মানে দোলনকাল, সেটা দোলকের ভর, দোলকের ভর, ভর, দোলকের সরল দোলকের দৈর্ঘ্য এবং অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে, এভাবে কোশ্চেন বলা আছে। তাহলে এদের মধ্যে সম্পর্ক বের করো, সম্পর্ক তো আমি উপর লিখে দিয়েছি, কিন্তু ওরা বলে সম্পর্ক বের করো। তো যখন এরকম কোশ্চেন থাকবে তখন প্রথমত একটা এরকম সমানুপাতিক চিহ্ন দাও, যে সরল দোলকের দোলনকাল ভরের উপর নির্ভর করে, কিন্তু আমি তো জানি না ভরের সাথে কিভাবে নির্ভর করে, ভরের সাথে সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গ, না ভরের কিউব, কিছুই জানি না, ওটা তাই না পাওয়ারে কি করলাম এক্স দিলাম, এল এর পাওয়ারে দিলাম ওয়াই, আর জি এর পাওয়ারে দিলাম জেড। আমাকে এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করতে হবে, এক্স ওয়াই জেড এর ভ্যালু যেমন হবে সেরকম আমি একটা সম্পর্ক পাবো। সাপোজ ধরেন সবগুলি 1 1 1 হলো, এক্স ওয়াই জেড সবটাই 1, তাহলে সময়ের সাথে ভরের সম্পর্ক এক ঘাতের সমানুপাতিক, দৈর্ঘ্যের সাথে এক ঘাতের সমানুপাতিক। যদি এখানে ওয়াই এর জায়গায় 2 আসে, ওয়াই এর মান 2, তাহলে সময়ের সাথে মানে দোলনকালের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক কি বর্গের সমানুপাতিক।
তো আমাকে এক্স ওয়াই জেডটা বের করলে আমি বলে দেবো যে কি হবে। আর এই ধরনের যখন কোশ্চিন থাকে তখন এইভাবে আকারে লিখবে, লেখার পর সমান সমান দিবে, এখানে একটা ধ্রুবক নিবে কে। ম্যাথামেটিক্স যেমন নাইনে করে না, একটা এরকম সমানুপাতিক থাকলে সমান সমান করার সময় কি একটা ধ্রুবক নাই, অশূন্য ধ্রুবক এভাবে বলে অনেক কিছু। তো এবার থাক, তারপরে যা আছে তাই লেখো, এম এক্স এল ওয়াই জি জেড। তারপর এদের মাত্রা বসো। দেখো এদিকে বাদিকটা বলেছে দোলনকাল, তো দোলনকাল হলে কি হবে, সময় হবে। এবার সময় হওয়ার জন্য আমি লিখবো এম জিরো এল জিরো টি, শুধু টি, এম জিরো এল জিরো টি, কারণ এখানে ভর আর দৈর্ঘ্য তো নেই, ওই জন্য এম জিরো এল জিরো, বা এটা তো এরকম হয়ে গেল চোখ আর নাক। আচ্ছা, আর টি এর পাওয়ারে কি আছে এখানে ওয়ান, ওই জন্য দেখো এখানে ওয়ান আছে। এই যে ধ্রুবকটা কে আছে ওর আবার মাত্রা কিছু এখানে হবে না, এটা জাস্ট একটা নাম্বারের মতো ভাবো, 1 2 3 4, তোর মাত্রা হবে না। এবার দেখো এখানে ভর আছে, ভরের জন্য এম, পাওয়ারে কত এক্স। দৈর্ঘ্য, দৈর্ঘ্যের জন্য কত, দৈর্ঘ্যের জন্য এল, পাওয়ারে কি আছে ওয়াই। আর জি, আচ্ছা জিটাকে লিখবো, ধরাও একটু মুছি। হ্যাঁ, জিটা কি, জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ কি হয়, এল টি পাওয়ারে -2, অভিকর্ষজ ত্বরণ বলুক আর ত্বরণ বলুক একই মাত্রা, কিন্তু পাওয়ারে কি আছে জেড। এবার এটা একটু সাজাতে হবে, কিভাবে সাজাতে হয় দেখো, বাদিকটা যেরকম আছে সেরকমই রাখলাম, এখানে সাজানোর মতো কিছু নেই। আর ডান দিকটা দেখো, এখানে একটাই এম দেখতে পাচ্ছি সব জায়গায়, তাহলে এম পাওয়ারে এক্স থাকলো, ভালো কথা। এখানে দেখো এখানে একটা এল আছে, এখানে একটা এল আছে, কিন্তু এল এর পাওয়ারে এই জেডটা আসবে। তাহলে এবার যখন এখানে দেখো এল গুলো গুণ হিসাবে আছে, মানে এরকম আছে, এল এর পাওয়ারে, এক সেকেন্ড, দেখো এল এর পাওয়ারে আছে ওয়াই, গুণ দিয়ে আবার আছে এল এর পাওয়ারে জেড। আর যখন গুণ থাকবে তখন পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, অর্থাৎ এল এর পাওয়ারে হবে ওয়াই প্লাস জেড, আর টি এর পাওয়ারে আসবে -2z। এই যে এটাকে বলে সাজানো, সব এম এল টি এদেরকে এক জায়গায় করা। তারপর আমরা বোথ সাইডে কম্পেয়ার করব। কি কম্পেয়ার করব, এম যে আছে এম, দেখো এম এর সাথে এম কম্পেয়ার করব এবং পাওয়ার গুলোকে ইকুয়াল করব। এখানে এম এর পাওয়ার এক্স, এখানে এম এর পাওয়ার 0। তাহলে পরের স্লাইডে লিখছি, এটাকে একটু ছোট করে নিই পরের স্লাইডে যাওয়ার থেকে, দাঁড়াও। এটা বেটার হবে। এই ওদিকে সরে যাস না, কথাই শোনে না তোমাদের মতো। হ্যাঁ এদিকে দেখো, এবার এখানে লক্ষ্য করো যে দেখো এখানে এম এর পাওয়ারে এক্স আছে, এখানে এম এর পাওয়ারে 0 আছে, তাহলে আমরা দুদিকে তুলনা করছি, পাওয়ার গুলো ইকুয়াল করবো, তাহলে এক্স হবে 0, হয়ে গেল প্রথমটা। এবার শেষে টিটা কম্পেয়ার করি একটু, কেন করছি, কারণ টি এর মাথায় শুধু জেড আছে, এখানে টি এর মাথায় 1 আছে এখানে, তাহলে -2z = 1, তাহলে জেড এর মান হবে -12। এবার এল গুলোকে কম্পেয়ার করো, আর দেখো এল 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 এর মাথায় ওয়াই প্লাস জেড, আর বাদিকে এল এর মাথায় শুধু 0। এবার জেড এর মানটা বসাও, এই যে জেডটা তুমি বের করেছো এই জেডটাকে বসাও, তাহলে এই যে জেডটা বের করেছি এই জেডটার মানটা বসাবো। তাহলে এই জেড এর মানটাকে বসাও, জেড কত আছে -1/2, তাহলে ওয়াই কত আসলো, ওয়াই আসলো হাফ। তাহলে দেখো এই যে এক্স ওয়াই জেড এর মান পেয়ে গেলাম। এবার এই এক্স ওয়াই জেড এর মান, এই যে দেখো এই যে সমীকরণটা, এই যে সমীকরণ এখানে বসাই দিব। তাহলে টি = কে, এক্স এর মান 0, তারপর হচ্ছে ওয়াই এর মান হচ্ছে হাফ, ওয়াই এর মান হাফ, আর হচ্ছে জেড এর মান হচ্ছে -1/2। এবার এটাকে একটু সাজাতে হবে। এম এর পাওয়ারে 0 মানে ওটা 1, তার মানে কি দোলনকাল ভরের উপর নির্ভর করছে না, ঠিক আছে। কিন্তু এটাকে সাজাও, এল জি পাওয়ারে আমি হাফ করে দিলাম, মাইনাস ছিল ওই জন্য নিচে জিটা চলে গেল, আর ওই হাফটাকে রুট আকারে লেখো, √L/G। দেখো এই যে আমরা পেয়ে গেলাম, দেখো শুরুতে এটাই লিখেছিলাম, এই দেখো এটা, দেখো আমরা যেটা পেলাম সেম পেলাম, কিন্তু একটু দেখো ডিফারেন্স আছে। এইখানে দেখো 2π আছে কিন্তু ওখানে কে আছে, এটাই তো লিমিটেশন।
মাত্রা বিশ্লেষণ দ্বারা আমরা ভৌত রাশির মধ্যে সম্পর্ক তো বের করে দিলাম, যে দোলনকালের সাথে দেখো টি এর সাথে √L/G √L/G, কিন্তু ওই ধ্রুবকটার কিন্তু মান বের করতে পারবো না। এটাই হচ্ছে লিমিটেশন, মাত্রা বিশ্লেষণ দ্বারা ওই ধ্রুবকের মান বের করা যাবে না। তো এটা এই ধরনের কোশ্চেন থাকে যে বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তো এটার উপর একটা কোশ্চেন আলোচনা করি, তারপর আজকে ক্লাস হয়ে যাবে কমপ্লিট। দেখো এরকম কোশ্চেন আসবে যে বলবে বল, এই বলটা খুব অদ্ভুত ব্যাপার বাংলার ক্ষেত্রে। অনেক সময় বলে কি একটা বলকে উপরের দিকে ছুড়ে দিলাম, এবার বলছে বল বল মানে হচ্ছে বস্তু বল, আবার বলবে এর উপর বল প্রয়োগ হলো বল। এবারে নাও বল আর বল, এবার কোন বল কি বোঝাচ্ছে, হয়ে যায় ওখানে সমস্যা। আচ্ছা ধরো বল দৈর্ঘ্য এল ধরো, ও সময় একে টি নাও, বলবে যে এদেরকে মৌলিক রাশি ধরে নিয়ে, মৌলিক রাশি বলেছে, বল কিন্তু আদৌ মৌলিক না, লব্ধ রাশি। হ্যাঁ এর এরা এরা এর দৈর্ঘ্য সময় হচ্ছে মৌলিক রাশি। মৌলিক রাশি ধরে নিয়ে ভরের মাত্রা বের করো, ভরের মাত্রা নির্ণয় করো, এরকম কোশ্চেন হবে। কোশ্চেনটা টুকু কতক্ষণে ক্লাস হলো? 41 মিনিটস, ঠিকই আছে, 45 মিনিটসের মতো। তাহলে এখানে ফোকাস করতে হবে, দেখো মাত্রাটা বের করতে হবে ভরের, কিন্তু কাদের সাপেক্ষে? এদের সাপেক্ষে। ওই জন্য এরকম কোশ্চেন যখন থাকবে তখন কি করবে, ভরকে ধরো আমি এম দিয়ে প্রকাশ করলাম, এম দিয়ে, তাহলে এম সমানুপাতিক এই যে বল, কারণ এই বলেছে বলের সাপেক্ষে, দৈর্ঘ্যের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে কোশ্চেনে বলেছে, এদের পাওয়ারে এক্স ওয়াই জেড ধরে নিন। কি সম্পর্ক ওটা তো আমি জানি না, ওটা আমাকে বের করতে হবে। তারপর সমান সমান একটা ধ্রুবক নিব। আচ্ছা থার্ড ভেক্টর দ্বারা এখন উচিত ছিল না কোনো। হ্যাঁ এফ এর পাওয়ারে এক্স, এল এর পাওয়ারে ওয়াই, টি এর পাওয়ারে জেড। এবার দেখো বাঁ দিকটা তো শুধু আছে ভর, শুধুই ভর, মানে এম এম, এল নেই টিও নেই বাঁ দিকটা। কিন্তু ডান দিকে দেখো প্রথমে আছে কি, প্রথমে আছে বল, বলের জন্য কি হবে এম এল টি এর পাওয়ারে -2 পাওয়ারে এক্স। তারপরে দৈর্ঘ্য তো এল এর পাওয়ারে ওয়াই, আর সময়ের জন্য টি এর পাওয়ারে টি হবে, পাওয়ারে এখানে জেড আছে তো জেড। এটা একটু অ্যারেঞ্জ করতে হবে, ঠিকঠাক মতো অ্যারেঞ্জ করতে হবে। অ্যারেঞ্জ করা যদি ভুলে যায় তাহলে গেল অঙ্ক, রসগোল্লা পাবা, প্লেট নিয়ে চলে যাবা, প্লেট আর চামচ নিয়ে। তাহলে এখানে এম এর পাওয়ারে চলে আসবে এক্স। এবার দেখো এই যে দেখো এখানে এলটা, এখানে এল, এখানে এল এর পাওয়ারে এক্স আসবে, যে এল এর পাওয়ারে এক্স আসলো, কিন্তু এখানে এল এর পাওয়ারে ওয়াই আছে, তার মানে এক্স প্লাস ওয়াই। তারপরে টি, দেখো এই যে টি এর পাওয়ারে এখানে -2x আসবে, -2x আসলো, কিন্তু এখানে টি এর পাওয়ারে জেড আছে, মানে প্লাস জেড। কেন হচ্ছে এরকম পাওয়ারগুলো যোগ বিয়োগ? কারণ এগুলো গুণ আছে সব, এই এখানে এম এল টি সব এর গুণ অবস্থায়। এই যে পেলাম, এরপর আমাকে তো কম্পেয়ার করতে হবে, তো কম্পেয়ার করব। আজকে সেই জিনিস শিখলাম, এরকম ছোট করে দিব, তারপরে স্লাইডে যেতে হবে না, এই অঙ্কটা এখানে কাজ হয়ে যাবে। তারপর তাহলে এবার কি করব, এম গুলোকে কম্পেয়ার করব, এম এর পাওয়ারের সাথে এখানে এম এর পাওয়ার, এখানে এম এর পাওয়ারে কত 1 আছে, তাহলে আমরা কি লিখতে পারবো এক্স এর মান 1 হয়ে গেল। তারপরে এল কম্পেয়ার করো, এখানে এল এর পাওয়ারে কি আছে এক্স প্লাস ওয়াই, কিন্তু বাদিকে এক্স এর জায়গায় কি, সরি এল এর পাওয়ারে এক্স প্লাস ওয়াই আছে, বাদিকে এল এর পাওয়ারে কি আছে 0। এবার এই এক্স এর মান 1টা এখানে বসিয়ে দাও, দেখো এখান থেকে ওয়াই পেয়ে যাবে -1, -1 পেয়ে গেল, ঠিক আছে। তারপরে টিটা কম্পেয়ার করো, টি এর পাওয়ারে আছে কি -2x প্লাস জেড, আর বাদিকে টি এর পাওয়ার আছে 0, তাহলে এখানে x এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে z এর মান চলে আসবে হচ্ছে 2। এই দেখো x y z পেয়ে গেলাম। এবার কি শিখেছিলাম, আমাদের যেটা মেন রাশি,
এই ধরো এখন এটাই ধরো, কারণ আমাকে তো ধ্রুবকটা নিয়ে ডিল করতে হবে না, ওই কে ধ্রুবক নিয়ে ডিল করার কিছু নেই এখানে। তাহলে এম, আমি অ্যারো দিয়ে দিলাম, আমাকে এখন শুধু এক্স ওয়াই জেড এর ভ্যালুটা লিখতে হবে। এক্স কত, 1, তার মানে এফ এর পাওয়ারে 1। এল, এল আছে। ওয়াই কত, ওয়াই হচ্ছে -1, তাহলে -1। আর টি, টি এর পাওয়ারে জেড, জেড কত, 2। এইটা হয়ে গেল ভরের মাত্রা উইথ রেসপেক্ট টু ফোর্স, উইথ রেসপেক্ট টু এল, উইথ রেসপেক্ট টু টি। এই তো, খুব সুন্দর কোশ্চেন। এই বাবা, তা 1 সেকেন্ড। তার, হ্যাঁ তাহলে হচ্ছে এটা হয়ে গেল ফাইনাল অ্যান্সার। টুকে নাও। এই তো, এই জাতীয় কোশ্চেনও থাকতে পারে। তো আজকে ক্লাস এতটাই থাকবে। তো এটা আরও একটা ক্লাস হবে, একক মানে একক মাত্রা চ্যাপ্টার যেটা আছে, এটা টোটাল 3টা ক্লাস হবে। এই নিয়ে 2টো ক্লাস হলো, সামনে একটা ক্লাস আসবে, ওখানে থাকবে ত্রুটি। ত্রুটি পার্টটা আলোচনা করলে ফার্স্ট পার্টটা হয়ে যাবে, তারপর আমাদের সেকেন্ড চ্যাপ্টার শুরু করবো। ঠিক আছে, তাহলে এটুকু নাও। অল দ্য বেস্ট, ভালো করে শেখো।